আসসালামু আলাইকুম। আশা করছি সকলে আমরা ভালো আছি। আজকে আমরা গুণগত রসায়নের আরেকটি পর্ব নিয়ে এসেছি। সেটা হচ্ছে আজকের পর্বে আমরা দেখব অরবিটাল সম্পর্কে। তো প্রথমে আমরা জানি আমরা গত ক্লাসগুলোতে জেনে এসেছিলাম যে এখানে অরবিটাল হচ্ছে উপশক্তি স্তর এবং অরবিট হচ্ছে শক্তি স্তর। এস অরবিটালের জন্য এল ইকুয়াল টু যখন 0 হয় তখন সেটা হয় এস অরবিটাল, এবং এল ইকুয়াল টু 1 হলে সেটা হয় পি অরবিটাল। এল ইকুয়াল টু যখন 2 যখন সেটা ডি অরবিটাল, এবং যেটা 3 হয় তখন সেটা এফ অরবিটাল। এবং এস অরবিটাল হচ্ছে গোলাকৃতির ফুটবলের মতো, এবং পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতি, এবং ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল। এবং এফ অরবিটাল হচ্ছে অত্যন্ত জটিল, এর আকৃতিটা হচ্ছে অত্যন্ত জটিল। এবং এস অরবিটাল দেখতে একদম গোলাকার, অর্থাৎ এটা যদি একটা অক্ষ হয়, এটা এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ, এবং এটা যদি জেড অক্ষ হয়, তাহলে এস অরবিটালটা হবে এরকম গোলাকৃতি। এস অরবিটালটা হবে এরকম গোলাকৃতি। এবং পি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল। এবং আমরা জানি যে পি এর আবার 3টা ভাগ আছে। পি এর 3টা ভাগ, একটা হচ্ছে পি এক্স, পি ওয়াই এবং পি জেড। পি এক্স যেটা প্রথমে এখানে দেখবেন এক্স ওয়াই, এটা জেড, এটা ওয়াই, এবং এটা এক্স অক্ষ। তো পি এক্স হচ্ছে এটা থাকবে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এরকম। আকৃতি হবে এরকম ডাম্বেল আকৃতি। এবং তো এর দ্বারা আমরা বুঝতে, তাহলে পি ওয়াই হবে এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা জেড, এটা এক্স, তাহলে পি ওয়াই হবে এইরকম, সেটা হবে ওয়াই অক্ষ বরাবর। পি এবং পি জেড হবে জেড অক্ষ বরাবর, অর্থাৎ এটা হচ্ছে ডাম্বেল আকৃতি। এগুলো হচ্ছে পি এর অরবিটালের বিন্যাস। এরপর হচ্ছে আমরা জানি যে পি এর জন্য হচ্ছে এল এর মান কত। আমরা জানি পি এর জন্য এল এর মান হচ্ছে 1। তার মানে এখানে সবগুলার পি এর এল এর মান হচ্ছে 1। এল ইকুয়াল টু 1, এবং এগুলার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা মানে এম এর মান ফিক্সড,
এই পি এক্স এর জন্য এম এর মান হচ্ছে 0 এবং পি ওয়াই এর জন্য এর মান হচ্ছে +1 এবং পি জেড এর জন্য এম এর মান হচ্ছে -1। তো এখন কথা হলো এই 0 +1 -1 এগুলো কোথা থেকে আসছে? এগুলো হচ্ছে যে আমরা গত ক্লাসে জেনে এসেছিলাম যে এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান হবে শূন্য সহ +- এল অর্থাৎ -1 0 +1 এই তিনটা হচ্ছে এম এর মান এবং এই এল = 1 মানে হচ্ছে এটা পি অরবিটাল। তাই এটা হচ্ছে পি জেড এর মান, এটা হচ্ছে পি এক্স এর মান এবং এটা হচ্ছে পি ওয়াই এর মান। তো আশা করি বুঝতে পারছি। এরপর আমরা দেখব ডি অরবিটাল। ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি। প্রথমে হচ্ছে আমরা দেখে নেব ডি এর কি কি অরবিটাল আছে। ডি এর ভাগের মধ্যে হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার -ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এই চারটা হচ্ছে ডি এর ভাগ। তো এখন প্রথমে আমরা দেখব ডি এক্স ওয়াই। যেহেতু এটা এক্স ওয়াই এর মধ্যে আছে তার মানে এটা এক্স ও ওয়াই অক্ষের বরাবর থাকবে, অর্থাৎ এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা জেড। এটা এবার আমরা একটু উল্টা করে ধরি, এটা যদি জেড অক্ষ ধরি, এটা যদি ওয়াই অক্ষ ধরি তাহলে এটা থাকবে এক্স ও ওয়াই অক্ষের মাঝখানে, এইরকম ভাবে একটা থাকবে, যদি লাল কলম দিয়ে দেখাই যে এরকম ভাবে একটা থাকবে এবং আরেকটা থাকবে এইরকম। এটা হচ্ছে ডি এক্স ওয়াই। তারপর হচ্ছে ডি জেড এক্স। এটা যদি ওয়াই জেড হয় তাহলে এটা থাকবে ওয়াই ও জেড অক্ষের মাঝ বরাবর দিয়ে একটা অরবিটাল থাকবে। এটা হচ্ছে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তখন এর চিত্রটা হবে যে এরকম। এই দিক দিয়ে একটা আসবে, এটা হচ্ছে একটা ডাম্বেল, যেহেতু এটার একটা ডাম্বেল তার মানে আরেকটা ডাম্বেল হবে, সেটা হচ্ছে এই দিক দিয়ে। তারপর হচ্ছে ডি জেড এক্স, এটা এক্স, এটা ওয়াই এবং এটা জেড। ডি জেড এক্স হবে জেড ও এক্স অক্ষ বরাবর। তার মানে এটা হবে
এই এক্স ও জেড অক্ষ বরাবর, তার মানে এটা হবে প্রথমে একটা ডাম্বেল যাবে এই দিক দিয়ে এবং আরেকটা ডাম্বেল যাবে এই দিক দিয়ে। এটা আসলে খাতার মধ্যে 3 ডাইমেনশন আঁকা পসিবল না, তাই আর কি এরকম হিজিবিজি লাগতেছে। এরপর হচ্ছে 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা x y এটা z। তো এটা হচ্ছে যাবে x অক্ষ দিয়ে এবং y অক্ষ দিয়ে, অর্থাৎ প্রথমে একটা ডাম্বেল এদিক দিয়ে যাবে এবং আরেকটা ডাম্বেল যাবে এই দিক দিয়ে। এটা হচ্ছে dxy। এরপর হচ্ছে সর্বশেষ হচ্ছে d z স্কয়ার, অর্থাৎ এটি z অক্ষ বরাবর যাবে, মানে এর আকৃতি হবে এরকম। এটা হচ্ছে z অক্ষের বরাবর দিয়ে যাবে এবং এখানে আমরা কি জানি d এর এটা z অক্ষ বরাবর দিয়ে যাবে, এটা x এটা y এটা z, যেহেতু d z স্কয়ার তার মানে এটা z অক্ষ বরাবর দিয়ে যাবে। আমরা জানি যে d এর জন্য l এর মান হচ্ছে 2, l এর মান 2, l equal to 2 এবং l equal to 2, এবং আমরা জানি যে d এর জন্য l equal to 2 হলে এর কয়েকটা মান থাকে, যেমন l equal to 2 হলে m এর মান কত হয়, m এর মান হয় -2 থেকে 0 সহ +2 পর্যন্ত, -1 0 +1 +2। এই সবগুলাই হচ্ছে এই সবগুলারই আলাদা আলাদা বিভিন্ন মান থাকে, যেমন এই xy এটা হচ্ছে dxy এর মান m এর, এবং এটা হচ্ছে dyz এর, 0 হচ্ছে dz স্কয়ারের, +1 হচ্ছে dzx এবং +2 হচ্ছে dx স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো এখানে যদি আমরা লিখি যে xy এর মধ্যে m ইকুয়াল টু হচ্ছে -2, এখানে m ইকুয়াল টু হচ্ছে -1, এখানে zx এর সময় m ইকুয়াল টু হচ্ছে +1, এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ারের সময় m ইকুয়াল টু হচ্ছে +2 এবং dz স্কয়ারের সময় হচ্ছে m ইকুয়াল টু 0। তো আশা করছি আমরা সকলে বুঝতে পারছি এগুলো। এরপর আমরা দেখব যে কোন অরবিটাল সম্ভব এবং কোন অরবিটাল সম্ভব নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, তারপর হচ্ছে
5s 5p 5d 5f 6s 6p 6d 6f এগুলা হচ্ছে সম্ভব। এখন কথা হচ্ছে এগুলা কেন সম্ভব। তো এর জন্য আমরা আবার সেই কোয়ান্টাম সংখ্যার কনসেপ্টে ফিরে আসতে হবে। তো ধরি আমরা যে 1s এখানে n এর মান হচ্ছে 1। তো 1 এর জন্য l এর মান কত? 1 এর জন্য n এর মান হচ্ছে n মাইনাস 1 অর্থাৎ 1 - 1 = 0। অর্থাৎ এই n এর মান যখন 1 তখন l এর মান হচ্ছে 0, আর 0 মানে হচ্ছে s অরবিটাল। যেহেতু এখানে 0 মানে s অরবিটাল এবং এর বাইরে আর কোনো অরবিটাল নাই, তাহলে সেই জন্য এই 1 এর সাথে শুধুমাত্র s অরবিটালই যুক্ত থাকতে পারে। যদি আমরা এখন 2s দেখি, 2s আর 2p, এটা কি? এখানে আমরা n এর মান হচ্ছে 2, তো n এর মান 2 থাকলে কি l = কত? n - 1, অর্থাৎ 2 - 1 = 1। সরি, এখানে ভুল হয়েছে, এখানে l = হচ্ছে 1 এবং l = 1 যখন হয় তখন আমরা কি জানি? এর অরবিটাল হচ্ছে p। এবং এরপর যদি আমরা কোয়ান্টাম সংখ্যা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মধ্যে যাই m এর মান, তো এখানে দেখতে পাচ্ছি যে m ও 0, অর্থাৎ এখানে একটা মান রয়েছে, একটি মান। তো যেহেতু এখানে একটি মান, তার মানে এখানে শুধুমাত্র একটি সম্ভব। এরপর হচ্ছে এখানে যদি l থেকে আমরা m পর্যন্ত যাই, সেটা তাহলে কি থাকবে? যে আমরা জানি যে -1 থেকে তো m এর সময় কিন্তু আমরা দেখতে পারবো যে এই 1 এর জন্য কি হবে? -1 থেকে 0 + 1 পর্যন্ত। তো আমাদের এই সম্ভব অসম্ভবের মূল কাহিনী হচ্ছে এই l এর উপর নির্ভর করতেছে। l এর মান এই 1 যখন হয় তখন আমরা জানি যে এই 1 এর জন্য p অরবিটাল থাকতে পারে, এবং এই p অরবিটালের মধ্যে কিন্তু এখানে দুইটা হবে, 0 এবং 1। 0 হচ্ছে s এবং 1 হচ্ছে p, অর্থাৎ এখানে দুইটা অরবিটাল লিখছে, একটা হচ্ছে s অরবিটাল, একটা হচ্ছে p অরবিটাল। সুতরাং এই দুইটা ছাড়া তো অন্য কোনোগুলো হওয়ার সুযোগ নাই। তার মানে যদি কখনো প্রশ্ন আসে যে নিচের কোনটি অসম্ভব, এবং কোশ্চেনে দিয়ে দিল যে যদি বলে নিচের কোনটি সম্ভব, বলো নিচের কোনটি সম্ভব, কোশ্চেনের ক নাম্বার থাকলো 2d, খতে থাকলো 2f, গতে থাকলো 2p। তো এখানে আনসার কোনটা? আনসার হবে 2p, কারণ এগুলো হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে l এর মান মাত্র দুইটা। তার মানে এই একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, এবং আমরা জানি 0 জন্য হচ্ছে 0 হলে হচ্ছে s অরবিটাল এবং 1 হলে হচ্ছে p অরবিটাল। এবং যদি আমরা n = 3 ধরি, n = 3, তাহলে আমরা কি দেখব? তাহলে n = আমরা জানি 0 1 2, এটা হচ্ছে l এর মান, এবং এই 0 হচ্ছে s কে রিপ্রেজেন্ট করে, 1p এবং 2 কে d কে রিপ্রেজেন্ট। তার মানে এই সবগুলোর সাথে একটা অরবিটাল যুক্ত। তার মানে এখানে আমরা কি দিতে পারবো? 3s 3p 3d, অর্থাৎ এই 3s 3p 3d এর বাইরে কোনো কিছু হতে পারে না। যদি 3f দেই তাহলে এটা কিন্তু সম্ভব না। ঠিক তেমনি n = যদি 4 হয়, তাহলে l এর মান 0 1 2 3, তখন কি? তখন এটা s, এটা p, এটা d এবং এটা f। তো
তখন হবে 4d 4p 4d এবং 4f। তো আশা করি আমরা বুঝতে পারছি যে যখনই বলবে যে নিচের কোনটি অসম্ভব তখনই আমরা নজর দিব এই এল এর মানের উপর, এল এর মানের উপর। যেমন এই যে এই কোশ্চেনটা যে নিচের কোনটি সম্ভব, তার মানে এখানে আমরা দেখব যে নিচের কোনটার এই পি অরবিটাল আছে। পি অরবিটালের জন্য এই পি অরবিটালে কি দুইটা পি অরবিটালের সাথে কি 2 থাকতে পারে কিনা, সরি মানে এই 2 এর সাথে এই 2 পি এর সাথে বসতে পারে কিনা, এই 2 ডি এর সাথে বসতে পারে কিনা। তো এটার জন্য আমরা দেখব এই তখন আমরা কি করব, এই n ইকুয়াল টু আমরা জানি, তখন আমরা কি দেখব যে প্রথমে আমরা দেখব n যেহেতু এখানে 2 অর্থাৎ 2, তাহলে এর এল এর মান কত হবে, এল এর মান হবে 0 1। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এটার মান s হবে এবং এটার মান হবে p, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে n এর মান যদি 2 হয় তাহলে এখানে পি অরবিটাল এখানে আসা সম্ভব, কিন্তু এখানে কিন্তু পি অরবিটাল আসা সম্ভব না, তাই এগুলা হবে না। তো এখানে একটা আমরা টেকনিক মনে রাখতে হবে, সেটা হচ্ছে SPDF, এবং এটাকে আমরা 1 2 3 4 এভাবে মনে রাখতে পারবো। মানে এর সর্বোচ্চ, এগুলো হচ্ছে সর্বোচ্চ মান। এই পি এর এই যে এই 2 সর্বোচ্চ মান, মানে 2 এর সর্বোচ্চ হচ্ছে পি পর্যন্ত থাকতে পারবে। 2 সর্বোচ্চ এই যে পি পর্যন্ত, সর্বোচ্চ পি পর্যন্ত 2 থাকতে পারবে, এবং এই 3 সর্বোচ্চ ডি পর্যন্ত থাকতে পারবে। ডি এর নিচে যে কোনো এই ডি এর আগে যে কোনো কিন্তু এই পি বসতে পারে। যেমন যদি ডি অরবিটাল বসে তাহলে সেখানে 3 থাকতে হবে। যেমন এই ডি অরবিটাল যদি আসে এখানে, তার মানে এখানে 3 থাকবে, আর যদি পি থাকে তাহলে 2 থাকবে, এবং এর নিচেও কিন্তু হতে পারে। যেমন এই এস কিন্তু সকল অরবিটালই থাকবে, 1 এও থাকবে, 2 এও থাকবে, 3 তেও থাকবে, 4 এও থাকবে, 5 এও থাকবে, 6 এও থাকবে। কিন্তু যখন 2 তে এসে পড়বে তখন কিন্তু আর এই আরেকটা যোগ হবে, সেটা হচ্ছে 2p, এবং আমরা দেখব যে পি এর পর নিচে যেগুলো আছে সবগুলোতেই পি রয়েছে, এবং যখন 3 তে এসে পড়বো তখন আরেকটা যোগ হবে, তখন যোগ হবে ডি, এবং ডি দেখবো আমরা সবগুলো অরবিটালে যোগ হয়েছে। তার মানে এগুলো হচ্ছে হাইয়েস্ট একটা মাপ সবগুলা অরবিটালে, যে 1s 2p 3d এবং 4f। এগুলা হচ্ছে এর বাইরে যত কিছু থাকবে সেগুলো হচ্ছে অসম্ভব কোনগুলা, যেমন 1p 2d 3f, এগুলো হচ্ছে অসম্ভব। এছাড়াও থাকতে পারে 1f 1d, তারপরে 2f, এগুলো হচ্ছে অসম্ভব। তো যখনই এরকম সম্ভব অসম্ভব বলে দেবে, আমরা এন এর মানের দিকে চিন্তা করব যে এখানে যেহেতু n এর মান 2 আছে, তার মানে l এর মান 0 1 হলে কি হবে, s আর p থাকবে, তার মানে এই s আর p এর বাইরে কিছু হতে পারবে না। এবং এটা যদি আমরা চিন্তা করি যে এখানে যেহেতু এখানে যেহেতু 3 আছে, তার মানে l এর মান হবে 0 1 2, এই 3টা থাকবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি SPD, তার মানে সর্বোচ্চ এখানে ডি পর্যন্ত থাকতে পারে, এফ আসবে না, তার মানে এটা হবে না। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আমরা কিছু কোয়েশ্চেন দেখব যে আসলে এগুলো যা পড়লাম সেগুলো কীরকম কোয়েশ্চেন আসে। সেটা হচ্ছে যে এফ অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধারণ করতে পারে। তো আমরা জানি যে এস অরবিটালে 2টা, পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা এবং এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকতে পারে। তার মানে এখানে এফ অরবিটালে সর্বমোট ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 14টা। তো এটা আমরা সূত্রের মাধ্যমেও বার করতে পারব। কিভাবে?
সেটা হচ্ছে 2 × 12 + 1 এই সূত্র দিয়ে। এখানে যদি আমরা এখানে এই এফ এর জন্য এল এর মান কত, এফ এর জন্য এল এর মান হচ্ছে 3, তার মানে এখানে বসিয়ে দিলাম 2 × 3 যোগ, তার মানে এটা হচ্ছে 14। তো আশা করি যে বুঝতে পারছি। এরপর এই যে এই কোশ্চেনটা যে নিচে কোন অরবিটাল সম্ভব নয়, এবং এটা কিন্তু খুব রিসেন্টলি একটা কোশ্চেন যে জিএসটিতে এসে আসছে, নিচের কোনটি সম্ভব নয়। তো এখানে আমরা প্রথমে এটা যদি দেখি এফ অরবিটালের সাথে কি আছে, এফ অরবিটালের সাথে এখানে 6 আছে, তার মানে এখানে আমরা দেখব যে এন এর মান হচ্ছে 6, এন এর মান যদি 6 হয় তাহলে এল এর মান কত হবে, এল এর মান হবে 0 1 2 3 4 5, মানে 1 কম হবে। তো এখানে অনায়াসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই 3 জন্য কিন্তু এফ অরবিটাল আইসা পড়তেছে, তার মানে এটা সম্ভব। এরপর যদি আমরা দেখি 5 এর জন্য কি এই 4 পর্যন্ত হবে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ অরবিটাল কিন্তু চলে আসে। এরপর যদি আমরা দেখি 4f, তো যদি এন এর মান 4 হয় তাহলে এল এর মান হবে 0 1 2 3, তো এখানেও দেখতে পাচ্ছি যে না, এখানেও এফ অরবিটাল সম্ভব। এরপর হচ্ছে 3, যখন এন এর মান 3 তখন এল এর মান কত 0 1 2, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সর্বোচ্চ হচ্ছে ডি পর্যন্ত থাকতে পারে, কিন্তু এই পি এফ অরবিটালের কিন্তু জন্য কোনো জায়গা নাই, তার মানে এটা হচ্ছে সম্ভব নয়, বাকি সবগুলাই সম্ভব। তো আমরা বুঝতে পারছি যে কিভাবে সম্ভব অসম্ভব সম্ভব নয় এটা বের। এরপর হচ্ছে উত্তেজিত অবস্থায় হাইড্রোজেনের n = 4 এবং l = 1 বিশিষ্ট অরবিটালটি কোনটি? তো এখানে l = 1 কখন নয়, যখন l = 1 হয় যখন p অরবিটাল থাকে, যখন p থাকে তখনই l এর মান 1 হয়, তার মানে এটার আনসার হবে p। এরপর হচ্ছে কোন ধাতুর 4f বা 5f আংশিক পূর্ণ নয়? এর জন্য আমাদের প্রথমে এর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে হবে। তো আমরা এখানে দেখে নিব যে প্রথমে হচ্ছে, তো এখানে কুলিয়াম হচ্ছে, এখানে কুলিয়াম হচ্ছে 96, এটা হচ্ছে কপার। জিডিতে হচ্ছে গ্যাডোলিয়াম, এটা হচ্ছে জিডিতে হচ্ছে গ্যাডোলিয়াম এবং এতে হচ্ছে আমেরিকা। তো এখানে আমরা এগুলার ইলেকট্রন বিন্যাস, প্রথমে আমরা কপার ইলেকট্রন বিন্যাস, তো শর্ট করার জন্য আমরা শর্ট করে লিখে ফেলবো। প্রথম হচ্ছে আর্গন, আমরা জানি আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, আর্গন লিখে ফেললাম। এবং আর্গন হচ্ছে 18 পরে আমরা 29 পর্যন্ত যাব। 29 পর্যন্ত যাওয়ার জন্য আমাদের আরও 11টা লাগবে, তার মানে এর ইলেকট্রন বিন্যাস হবে 3d, 4s পর্যন্ত চলে যাবে, 4s2। এখানে এর তারতম্য কেন হচ্ছে এটা আমরা সামনে দেখব। এখানে অরবিটাল প্রবেশ না, এখানে কেন 10, এখানে কেন 1। এরপর আমরা দেখব যে গ্যাডোলিয়ামের ইলেকট্রন বিন্যাস। এর জন্য আমরা প্রথমে একটা নিষ্ক্রিয় গ্যাস নিব, সেটা হচ্ছে জেননের পরে আরও 10টা ইলেকট্রন লাগবে, সেটা হচ্ছে 4f7 5d 4d1 এবং 6s2। এরপর হচ্ছে কোলিয়ামের ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে রেডন 5
F761 7s2। তারপর হচ্ছে এটা, এটার জন্য হচ্ছে আবার রেনন 5F7 7s2। তো এখানে যদি আমরা সাথে মিলাই কোশ্চেনে কি বলছে যে 4D বা 4F আংশিক পূর্ণ নয়, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে সবগুলা কিন্তু সবটাতেই 4D 4F আছে, কিন্তু এখানে কোনো 4D 4F অরবিটালি নাই, 4s পর্যন্ত আছে। তার মানে এটা পূর্ণ নয়, তার মানে এর আনসার হবে এটা। এরপর হচ্ছে কোন অরবিটালে ঘনত্ব সর্বাধিক, সেটা হচ্ছে 1s এ ঘনত্ব সর্বাধিক। এখন কেন 1s এ ঘনত্ব সর্বাধিক? কারণ অরবিটালগুলোর মধ্যে 1s এর আকার হচ্ছে সবচেয়ে ছোট, এবং এর কারণ এর প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n এর প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 1, এবং এটা হচ্ছে সবচেয়ে ছোট, এবং এটি 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, যার ফলে এখানে অনেক বেশি ঘনত্ব থাকে, এবং এটা কিন্তু এর থেকে তুলনামূলক বড়, এবং এটাও কিন্তু বড়। এখানে যখন ইলেকট্রন থাকে তখন এটার ঘনত্ব বেশি থাকে, কিন্তু এগুলার থেকে ঘনত্ব বেশি এটার মধ্যে থাকে। এরপর হচ্ছে এখন হচ্ছে এই পরবর্তী এমসিকিউ, সেটা হচ্ছে এক সেট অরবিটালের জন্য L = 2 হলে তা ডিজেনারেট নয়, 3টি ডিজেনারেট, 5টি ডিজেনারেট নাকি 7টি ডিজেনারেট? প্রথমে এটা জানার জন্য আমরা জানতে হবে যে ডিজেনারেট কি, ডিজেনারেট কি। ডিজেনারেট হচ্ছে একই ধরনের অরবিটালগুলোর শক্তি একই হয়, তখন তাকে ডিজেনারেট অবস্থা বলে। যেমন এখানে L = 2 বলছে, তো আমরা জানি L = 2 তখনই হয়, L = 2 হলে এটা হয় ডি অরবিটালে চলে যায়। তার মানে আমরা জানি যে ডি অরবিটালে 5টি ভাগ রয়েছে, একটি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তো এগুলোর মধ্যে এই সবগুলো কিন্তু 5টি, এই 5টাই কিন্তু সমশক্তি সম্পন্ন। যখন এগুলা সমশক্তি সম্পন্ন হয় তখন এটা হয় ডিজেনারেট, আর যখন এগুলোর মধ্যে শক্তির পার্থক্য দেখা দেয় তখন সেটা নন ডিজেনারেট হয়ে যায়। যেহেতু এখানে 5টা ঘর রয়েছে, 1 2 3 4 5টা, তাই এখানে L = 2 হলে মানে ডি অরবিটালে 5টা ডিজেনারেট রয়েছে, তাই এটার আনসার হবে 5। আশা করছি আমরা বুঝতে পারছি। এখন আমরা নতুন একটা কনসেপ্ট শুরু করব, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস ও এর কয়েকটি নীতি। প্রথমে আমরা দেখব পলির বর্জন নীতি, এটা খুবই ফেমাস একটা, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, যে একই পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণুর 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। অর্থাৎ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই মেডিকেলে অথবা জাহাঙ্গীরনগরে এর সংজ্ঞা আসতে পারে, যে এই সংজ্ঞা দিয়ে বলতে পারে এটি কোনটি নীতি। তো এটা হচ্ছে পলির বর্জন নীতি। তো এখন আমরা দেখব এটা কি বলছে, যে একই পরমাণুর 2টি ইলেকট্রন বিশিষ্ট, মানে ধরি আমরা কার্বন হচ্ছে 6 নাম্বার, কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2। কি বলছে? 2টি ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণু, অর্থাৎ ধরি আমরা এই পি অরবিটাল, পির 2টা আছে, এটা হচ্ছে 2p
এক্স ওয়ান এবং 2p ওয়াই, এটা যদি ভাগ হয়ে যায়, এখন কি বলছে যে এই দুইটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস মান কখনো সমান হতে পারে না, অর্থাৎ এই দুইটার যে কোয়ান্টাম সংখ্যার সেট আছে সেটার 4টা কোয়ান্টাম সংখ্যার সেট কোন দুইটা মিলবে না। তো এটা যদি দেখি, প্রথমে আমরা এটাটা দেখি। প্রথমে হচ্ছে n ইকুয়াল টু প্রথমে এটা যদি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ধরি দিয়ে n ইকুয়াল টু হচ্ছে 2 এবং এই প্রথম px এর জন্য এটা যদি আমরা 2px ধরি, px এর জন্য আমরা জেনে এসেছিলাম যে l এর মান হবে x এর মান, সরি s এর মান কি, যেহেতু এখানে এর স্পিনটা সোজা, তার মানে এটা প্লাস হাফ হবে, প্লাস হাফ। এরপর যদি আমরা এই px2 এর দিকে একটু দেখি, pxy এর n এর মান আমরা দেখছি 2 এবং এর l এর মান যদি আমরা দেখি, তাহলে l এর মান কত, l এর মান হবে 1, কারণ এখানে p আছে, p অরবিটালের জন্য l এর মান 1। এবং আমরা একটু আগে দেখে আসছিলাম যে m এর মান কত, m এর মান py এর জন্য হচ্ছে -1 এবং s এর মান কত, s হচ্ছে যেহেতু এটা স্পিনটা সোজা, তাহলে এটার s এর মান হবে প্লাস হাফ। তো পোলের বর্জন নীতি এটাই বোঝাইছে যে একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণুর, অর্থাৎ এই যে একটি পরমাণু দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না। অর্থাৎ এই যে এই তিনটা আমরা দেখতে পাচ্ছি সমান, কিন্তু এই যে m এর মান ভিন্ন, অথবা এমনও হতে পারত যে n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু প্লাস হাফ, বা এখানে n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু মাইনাস হাফ। এরকম মানে দুইটার মধ্যে যে কোনো পার্থক্য থাকবে, কখনো এই চারটাই সেম হবে না, দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যে পার্থক্য দেখা দিবে। যদি পার্থক্য দেখা দেয় তাহলে সেটা সঠিক, আর যদি পার্থক্য দেখা না দেয় তাহলে অবশ্যই অঙ্কে ভুল আছে। এটি পোলের বর্জন নীতি। আমরা যদি আরেকটা উদাহরণে যাই, অক্সিজেনেরটা যদি আমরা একটু দেখি যে অক্সিজেন হচ্ছে 1:2, 2:2, 2p। তো আমরা এটারও করতে পারি। আচ্ছা, এটা থেকে দেখি, এটা হচ্ছে এখন এটা হচ্ছে এই s এর জন্য একটা অরবিটাল, তো এটা হচ্ছে প্রথম স্পিন, এটা হচ্ছে দ্বিতীয় স্পিন। তো এখন আমরা এইটার জন্য যদি আমরা এই দুইটা ইলেকট্রনের জন্য যদি আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মান দেখি, তো প্রথম ইলেকট্রনের জন্য, অর্থাৎ এই যে এটার জন্য প্রথমে n এর মান কত, n এর মান হচ্ছে 2, কারণ এই যে এটা 2। এরপর l কত, l হচ্ছে যেহেতু এখানে s আছে, তার মানে l এর মান হবে 0, তাহলে এখানে m কত, m হবে 0 এবং s কত হবে, s হবে প্লাস হাফ, কারণ এটা স্পিন সোজা আছে, এর জন্য প্লাস হাফ। তারপর হচ্ছে দ্বিতীয় ইলেকট্রনের অর্থাৎ এটার জন্য এটার জন্য n এর মান, প্রধান কোয়ান্টাম মান সেম 2। তারপর হচ্ছে l ইকুয়াল টু 0, কারণ এখানে s অরবিটাল আছে, তো l ইকুয়াল টু যেহেতু 0, তার মানে m ইকুয়াল টু হবে 0। আমরা দেখে আসছি একটু আগে এটা কীভাবে হয়েছে। এরপর হচ্ছে s ইকুয়াল টু হবে মাইনাস হাফ। কেন মাইনাস হাফ? কারণ এটার স্পিন উল্টা দিকে আছে, এই জন্য হবে এটার মান মাইনাস হাফ। তো আশা করছি আমরা বুঝতে পারছি পোলের বর্জন নীতি। এখন আমরা দেখব হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি বলছে?
একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এইসব অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন হবে একইমুখী এবং এই এস অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। তো এখানেই যদি আমরা দেখি যে হুন্ডের নীতি দেখি যে পি অরবিটালের জন্য আমরা জানি যে পি এর ঘর হচ্ছে পি এর অরবিটাল হচ্ছে তিনটা। তো এখানে প্রথম 4টা অরবিটাল হচ্ছে, তো এই প্রত্যেকটা ঘরে একটা করে অরবিটাল যাবে। প্রথমে এই একটা, এই যে প্রত্যেকটা ঘরে একটা করে অরবিটাল গেছে, সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় রয়েছে, এটাই হচ্ছে হুন্ডের নীতি। আশা করি বুঝতে পারছি। এই যে একটা করে অরবিটাল গেছে, প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন গেছে প্রত্যেকটা অরবিটালে, এবং এই প্রত্যেকটা অরবিটালের কিন্তু দিক একইমুখী, অর্থাৎ স্পিনগুলা সব একই। এটাই হচ্ছে হুন্ডের নীতি। এবং যখন আরেকটা অরবিটাল ঢুকবে বিপরীত স্পিন, তখন সেটা আর হুন্ডের নীতি মানে না। তো একটা কোয়েশ্চেন আমরা দেখে আসবো এখন, সেটা হচ্ছে একদম রিসেন্ট একটি কোয়েশ্চেন, সেটা হচ্ছে দৃষ্টিতে এসে আসছে তো হুন্ডের নিয়মে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক। তো আমরা এক এক করে দেখবো যে এখানে প্রথমে আছে 1s2 2s2 2p2, ঠিক আছে, 2p2 2p1 এবং এখানে 2pz0। তো এটা কিন্তু হুন্ডের নিয়ম মানে না, কারণ আমরা জানি যে প্রত্যেকটাতে প্রথমে একটা করে অরবিটাল ঢুকবে, অর্থাৎ এখানে এটার মধ্যে ঢুকার আগে এখানে ঢুকে গেছে, তার মানে এটা নিয়ম মানে না, এটা ভুল। এরপর হচ্ছে এটার মধ্যে আমরা সেম দেখতে পাচ্ছি যে এই তিনটার মধ্যে এটার মধ্যে না ঢুকে এটার মধ্যে চলে গেছে, এবং এটাও কিন্তু খালি, অর্থাৎ কোনোটাই পরিপূর্ণ না, তার মানে এটাও হবে না। এবং এটার মধ্যেও সেম, যে এটার মধ্যে না ঢুকে এটার মধ্যে চলে গেছে, তার মানে এটাও হুন্ডের নিয়ম মানে না। কিন্তু এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলার মধ্যে 2px একটা ওয়াই একটা এবং জেডে একটা, এবং প্রত্যেকটা স্পিন কিন্তু একই দিকে। যেহেতু এটা প্রত্যেকটা ঘরে অযুগ্ম অবস্থায় অর্থাৎ বিজোড় অবস্থায় রয়েছে, তাই এটা হুন্ডের নিয়ম মানে। তো তখন আনসার হবে এটা কিন্তু দেখেই আনসার করার মতো একটা এমসিকিউ, 2 সেকেন্ডে আনসার করার মতো, দেখেই যত আনসার করা যায়। আশা করি আমরা বুঝতে পারছি হুন্ডের নিয়ম। আর 2s অরবিটাল কেন হুন্ডের নিয়ম মানে না, কারণ এস অরবিটালে সবসময় 2টা অরবিটাল থাকে। 2টা অরবিটাল থাকা মানে হলো এখানে অযুগ্ম অরবিটাল থাকার কোনো সুযোগ নেই, একমাত্র হাইড্রোজেন ছাড়া। শুধুমাত্র হাইড্রোজেনের এস অরবিটালে মাত্র একটা অরবিটাল থাকে, কিন্তু আর বাকি সবগুলাতেই এস অরবিটালে এরকম দুইটা ইলেকট্রন থাকে। এই জন্য এস অরবিটালে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। তারপর হচ্ছে আফবাভ নীতি কি বলছে, যে পরমাণুতে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে, অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে এবং পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এখন কথা হলো যে এই উচ্চ শক্তি স্তর আর নিম্ন শক্তি স্তর অরবিটাল কোনটা, সেটা আমরা কীভাবে বুঝব। সেটা হচ্ছে এই যে n+n এর নিয়ম অনুসারে আমরা এটা বুঝতে পারবো, অর্থাৎ n+n এর মান যার কম সেটাই হচ্ছে অধিক, সেটাই হচ্ছে কম শক্তির অরবিটাল। এখানে যদি আমরা দেখি যে প্রথমে 1s আমরা জানি এটার মধ্যে n+l এর মান কত, এখানে n = হবে কত, n = হবে 1, n = 1 এবং s = কত, s = হচ্ছে
এস এস হলে এল ইকুয়াল হচ্ছে 0, তার মানে এখানে এন প্লাস এল ইকুয়াল টু হচ্ছে 1, এখানে হচ্ছে 1। এরপর এখানে কত, এখানে এস এর মান, এস এর জন্য হচ্ছে 0, এল এর মান, তার মানে এটা হচ্ছে এন প্লাস এল কত, এন প্লাস এল ইকুয়াল টু হচ্ছে 2। এবং এখানে কত, এন প্লাস এল এর মান, এখানে পি এর জন্য কত, এল এর মান, পি এর জন্য এল এর মান 1, এখানে তার মানে এখানে এল প্লাস এল হচ্ছে 3। এরপর 3s এ হতো এটা 3, এরপর হচ্ছে প্লাস এস এর জন্য 0 ইকুয়াল টু হচ্ছে 3। আর যদি দুইটা শক্তি সমান হয়ে যায় তাহলে যেটার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সেখানে আগে অরবিটাল প্রবেশ করবে। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর এখানে 3 পি এর জন্য হচ্ছে 1, তার মানে এখানে এন প্লাস এল হচ্ছে 4, এবং এটার মধ্যে এটা ডি এর জন্য হচ্ছে 2, এল এর মান হচ্ছে 2, এখানে তার মানে এখানে এল প্লাস এল হচ্ছে 3 যোগ 2 ইকুয়াল টু 5। এরপর হচ্ছে এই যে এখানে 4s কত, 4s হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে 4 এবং s ইকুয়াল টু 0, s ইকুয়াল টু হচ্ছে 0, s ইকুয়াল টু 0, তার মানে এখানে l ইকুয়াল টু হচ্ছে 4, n এখানে l প্লাস l এর মান কত, এখানে l প্লাস l এর মান হচ্ছে 5, আর এখানে l প্লাস l এর মান হচ্ছে 6, আর এটার মধ্যে f এর জন্য l এর মান হচ্ছে 3, এবং এখানে n প্লাস l হচ্ছে 4 যোগ 3 ইকুয়াল টু 7। এরপর যদি আমরা 5s এ আসি, 5 এখানে s এর জন্য 0, তার মানে এখানে n প্লাস l হচ্ছে 5, এখানে p এর জন্য হচ্ছে 1 l এর মান, তো এখানে n প্লাস l হচ্ছে 6, এখানে কত, n প্লাস l হচ্ছে 5 প্লাস 2 ইকুয়াল টু 7, n প্লাস l হচ্ছে 7, এবং এখানে 5 প্লাস 3 কত 8, n প্লাস l হচ্ছে 8। তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মান সেম, যেমন এই যে এই দুইটার মান সেম, এই দুইটার মান সেম, এবং এই দুইটার মান সেম, এই দুইটার মান সেম, এগুলোর ক্ষেত্রে কোনটাকে বসবো, এগুলোর মধ্যে যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সেটাতে আগে প্রকাশ করবো। অর্থাৎ এই দুইটার মধ্যে যদি দেখি যে 4f এ 4, অর্থাৎ এখানে n এর মান হচ্ছে 4, এখানে 5, তার মানে এটার মধ্যে আগে প্রবেশ করে, এটার মধ্যে পড়ে। এবং এখানে যদি আমরা দেখি এই যে এটার মধ্যে প্রথমে 3p তে প্রবেশ করবে, তারপর 4s এ প্রবেশ করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনটার শক্তি কত। তো এটা যদি আমরা একটা চিত্রের মধ্যে দেখাই যে কোনটাতে আগে প্রবেশ করবে, সেটা হচ্ছে প্রথমে 1s এ প্রবেশ করবে, 1s এ প্রবেশ করে 1s এর পর প্রবেশ করবে হচ্ছে ঘুরে এই 2s এ প্রবেশ করবে, 2s এর মান হচ্ছে 2, মানে এখানে, তারপর 2s এর পরে কোনটায় প্রবেশ করবে, 2s এর পরে প্রবেশ করবে হচ্ছে 3p তে প্রবেশ করবে, 3p এর মান হচ্ছে 3 এর পরে কোনটায় যাবে, 3 এর পরে যাবে এই যে এই 3 তে, কারণ এটার মানও 3 এবং এটার যেহেতু মান কোয়ান্টাম সংখ্যার মান কম তাই এটাতে পরে প্রবেশ করবে, ঘুরে আবার গেল 3p তে। তিনের পরে কোনটায় যাবে, এরপরে যাবে হচ্ছে 3p তে, কারণ এটার মান 4, এটার মানও 4, এটাতে প্রবেশ করবে না কারণ এর কোয়ান্টাম সংখ্যার মান বেশি। এরপরে 3p, 3p তে যাওয়ার পর কোনটা প্রবেশ করি, 3p তে যাওয়ার পর 3d তে প্রবেশ না করে সেটা চলে যাবে 4s, চলে যাবে। তো এরপর 4s এ প্রবেশ না করে
এই 4s এর পরে 4p তে প্রবেশ না করে সেটা কোথায় প্রবেশ করবে? 4s এর পরে প্রবেশ করবে হচ্ছে 3d তে। কেন প্রবেশ করবে 3d তে? কারণ এই দুইটার মান সেম, কিন্তু এর কোয়ান্টাম সংখ্যার মান কম, যেহেতু এই জন্য 3d তে প্রবেশ করবে। এরপর সেটা চলে যাবে 4p এবং 5s, 4p এবং 5s এ চলে যাবে। কেন? কারণ এটার মানও 5, এটার মানও 5, এই 4p এর পরে 4d তে যাবে না। আর এটাতে আগে প্রবেশ করছে কারণ এটার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম। এরপর সেটা চলে যাবে 4d তে, 4d তে যাওয়ার পর চলে যাবে 5p তে, 5p তে চলে যাওয়া 5p প্রবেশের পরে যাবে 4f, 4f এর পর যাবে 4d তে, 4d এর পরে যাবে 5d তে। তো আমরা যদি একটু এটা দেখি, তো আশা করছি আমরা এইভাবে আসলে অরবিটালগুলো যাই, এরকম সাপের মতো পেঁচিয়ে 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 পেঁচিয়ে, এরকম সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে যাবে। তো এই যে এটাই, এই যে এই ক্রমটাই হচ্ছে প্রবেশ করার ক্রম। এতক্ষণ যা হিজিবিজি করে বললাম যে 1s এর পরে যাবে 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4p, তারপর 5s, তারপর 4d, তারপর 5p, 6s, 47, 5d, এরপর 6p, এরপর 7s। আর যখন এই যে দুইটার n প্লাস l এর মান সমান হয়ে যাবে, অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি এটার n প্লাস 1 এর মান 3, আবার এটার n প্লাস l এর মানও 3, তখন যেটার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম থাকবে সেটাতেই আগে প্রবেশ করবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো আউটবাফ নীতির কিছু ব্যতিক্রম আছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই ব্যতিক্রমগুলো ক্রোমিয়াম, কপার, গোল্ড, এটা এবং প্লাটিনাম, সিলভার এবং প্লাটিনাম। তো এইগুলা কেন প্রবেশ করে, কেন এগুলা ব্যতিক্রম? প্রথমে আমরা দেখব ক্রোমিয়ামের। ক্রোমিয়াম 24। ক্রোমিয়াম হচ্ছে প্রথমে 18টা আমরা দিয়ে দিলাম আর্গন, আর্গনের পরে আর্গন হচ্ছে 18 কোন পর্যন্ত যায়? 18 হচ্ছে 3p6 পর্যন্ত, 3pর পরে আসে 4s, তার মানে 4s হচ্ছে, 4s কয়টা যাবে? 4s হচ্ছে 2টা যাবে। 4s এর পরে হচ্ছে 3d, 4s এর পরে এই যে আমরা দেখেছি 4s এর পরে 3d তে যাবে। 3d তে যেহেতু এখান পর্যন্ত হচ্ছে 20টা, তার মানে আরো দেওয়া হবে 4টা, অর্থাৎ এটা নর্মালি এটা ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে ভুল। কেন ভুল? সেটা হচ্ছে ডি অরবিটালে এই অর্ধপূর্ণ এবং যখন পূর্ণ থাকে তখন সেটা অধিক স্থিতিশীল হয়। এই স্থিতিশীলতা অর্জন করার জন্য এই ডি অরবিটাল কী করবে? এটা থেকে একটা অরবিটাল টান মেরে নিয়ে আসবে, অর্থাৎ চুরি করবে। অর্থাৎ যদি আমরা দেখি যে, তো আসলটা কী হবে? আসল হবে যেহেতু এইটা থেকে একটা অরবিটাল এখানে নিয়ে নিবে, তার মানে এটা 4s1 এবং 3d5। আশা করি বুঝতে পারছি কেন নিয়ে যাবে, কারণ এটা যখন অর্ধপূর্ণ থাকে, অর্থাৎ আমরা জানি যে ডিতে 10টা ইলেকট্রন থাকতে পারে, তো এখানে যখন এটা 4টা আছে, তার মানে আরেকটাই হলে কিন্তু সে অর্ধপূর্ণ হয়ে গেল, মানে অর্ধপূর্ণ হয়ে গেল। এই অর্ধপূর্ণ হয়ে যাওয়ার ফলে
সে স্থিতিশীলতা অর্জন করবে। এই জন্য সে একটা অরবিটাল নিয়ে আসে 4s থেকে। এরপর যদি আমরা দেখি একটা, তারপর হচ্ছে কপারটা যদি আমরা একটু দেখি, কপার হচ্ছে 29, আর্গন হচ্ছে 18, এরপর 4s কত, 4s 2, 18 2 20, তার মানে 3D-তে 9টা ইলেকট্রন হওয়ার কথা। নর্মালি এখানে 9টা ইলেকট্রন হওয়ার কথা, কিন্তু এখানে এটা হচ্ছে ভুল। তো সঠিকটা কী হবে? কারণ আমরা জানি যে অর্ধপূর্ণ বা পূর্ণ হলে সেটা অধিক স্থিতিশীল হয়, আর এই স্থিতিশীলতার জন্য সে আরেকজনের কাছ থেকে জিনিসটা নিয়ে আসে। যেমন এই 4s থেকে একটা অরবিটাল সে নিয়ে আসে, সে তার স্থিতিশীলতা পূর্ণ হয় এবং তার স্থিতিশীলতা নিশ্চিত করে। এটাই হচ্ছে কারণ। আর এগুলাই আবহাওয়া নীতির করে, অমান্য করে, অর্থাৎ ব্যতিক্রম। আর এই ব্যতিক্রমগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আমরা এই ব্যতিক্রমগুলো মনে রাখবো, যে ক্রোমিয়াম 24, আর কপার 19, গোল্ড 79, তারপর সিলভার 47, প্লাটিনাম 78। তো এই মৌলগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব।